হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম নিউ ওয়ে অফ ফরেক্সের পার্ট 2-তে। এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আগামীকাল সকালবেলা, কিন্তু আমি যখন আজকে উইথড্রল দিয়েছি, ওটা আগামীকাল আসার কথা ছিল। অক্টা ফরেক্স থেকে স্ক্রিলে আগামীকালকে আসার কথা ছিল ডলারটা, কিন্তু আমি যখন অফিসে থাকা অবস্থায় দেখলাম যে বিকেল 3টা বাজে ওটা চলে এসেছে। সো রাত 3টা বাজে কাজ না করে এখন কাজ করে ঘুমিয়ে যেতে পারলে ওটাই আমার জন্য বেটার হবে, সেজন্য এই ভিডিওটা এখন তৈরি করা। এখন প্রায় আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে মোটামুটি এআরটিএম এর এই কাজগুলো বাকি ছিল। এই কাজগুলোই এখন দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। তার আগে এআরটিএম সম্পর্কে কিভাবে কাজ করে সেটা আমি একটু হাতে কলমে দেখাচ্ছি, কারণ হাতে কলমে দেখালে প্রথমে হাতে কলমে দেখাবো, তারপর প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর আমরা স্ক্রিলে তো ডলার চলে এসেছে, ওগুলো আমরা এআরটিএমে নিয়ে আসবো। এরপর হচ্ছে কি এয়ারটেল থেকে এফএক্স ওপেনে নিয়ে যাব, আবার কিছু উইথড্রল মানি বিকাশে নিয়ে আসবো। সবগুলো প্রসেসই এখনই দেখিয়ে দেব। তার আগে এয়ারটেল কীভাবে কাজ করে, এটা একটা ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম, এটা কীভাবে কাজ করে সেটা এখন আপনাদেরকে দেখাবো। মূলত এআরটিএম একটা আমি এআরটিএমকে খুঁজে পাই 2019 সালে, যখন আমি পরিচিত ছিলাম না। তখন হচ্ছে কি আমি বিভিন্ন ডলার পাইতাম না, বিভিন্ন জনের সাথে বিভিন্ন গ্রুপে চ্যাট করেও ডলার পাইতাম না। সবগুলো ছিল বাটপার টাইপের। এবং একবার ভুক্তভোগীও হয়েছি, ডলার হারিয়েছি একটা সাইট থেকে, ওয়েলকাম বিডি নাকি কি একটা সাইট। তো এই সাইটগুলো কিন্তু অনুমোদিত না। পরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এআরটিএম, ভেনেজুয়েলা না মেক্সিকো সিটির। তো ওখান থেকে আমি ট্রানজ্যাকশন করেছি। হ্যাঁ, সকালবেলা তো দেখিয়েছি আপনাদেরকে কতগুলো ট্রানজ্যাকশন। তো ওটাতে ট্রানজ্যাকশনগুলো একদম ট্রাস্টেডভাবে হয়। কেন হয় সেটাই দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। আর এয়ারটিএমটা কীভাবে কাজ করে সেটা আগে বলতেছি। এত সুন্দর একটা সিস্টেম, আসলেই তাদের মাথায় কি আছে আমি জানি না। খুব সুন্দর একটা সিস্টেম, তো এটা ভবিষ্যতে অনেক বড় একটা পেমেন্ট প্রসেসর হয়ে উঠবে। তাহলে যেমন আমরা স্ক্রিল থেকে নেটটেলার থেকে স্ক্রিল পেমেন্ট করতে পারি, কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা একটা পেমেন্ট প্রসেসর থেকে আরেকটা পেমেন্ট প্রসেসরে নিতে পারি না। এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা, এখানে আমরা আটকে যাই। তো সেই সমস্যার সমাধানের জন্য চলে আসছে এআরটিএম। এআরটিএম হচ্ছে কমিশন বেসিসে কাজ করে। এটা একটা থার্ড পার্টিও বলতে পারেন, আবার সেকেন্ড পার্টিও বলতে পারেন। সেকেন্ড পার্টি তখন বলতে পারেন যখন এটা এফএক্স ওপেন এবং মাই এফএক্স বুকের সাথে সরাসরি কাজ করে, তখন আপনি এটাকে সেকেন্ড পার্টি হিসেবে ধরে নিতে পারেন। আর যখন আপনি এখানে তৃতীয় ব্যক্তি কাজ করে, তখন একে থার্ড পার্টি হিসেবে ধরে নিতে পারেন। আর তৃতীয় ব্যক্তিগুলো অনেক ট্রাস্টেড হয়, কারণ হচ্ছে এখানে ভেরিফিকেশন সিস্টেম অনেক জটিল। কেউ যদি ডলার মেরে দিতে চায়, তাহলে সে কিন্তু তার অ্যাকাউন্ট হারাবে, সে তার ডলারও পাবে না, সে গ্রাহককে কখনো ঠকাতে পারবে না। এটাই হচ্ছে তাদের কম্পিউটারাইজ বেসড এমন খুব সুন্দর একটা সিস্টেম আছে। আচ্ছা, যাই হোক, আমি সেগুলো আগে প্র্যাকটিক্যালি বলতেছি। এয়ারটেলের সুবিধা কেন এবং ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম কেন, এটা হচ্ছে এখানে প্রায় পৃথিবীতে যতগুলো দেশ আছে তার সবগুলো পেমেন্ট সিস্টেমের, যেমন বাংলাদেশে বিকাশ আছে অন্যতম, মানে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয় ইদানিং পৃথিবীতে। মনে করেন 200টা কান্ট্রি, 206টা কান্ট্রি, সবগুলো দেশের বিভিন্ন পেমেন্ট সিস্টেম এয়ারটেলে যুক্ত আছে। 200 পেমেন্ট সিস্টেম, তাহলে এদের কি মাথা খারাপ হয়েছে? এই 200টা পেমেন্ট সিস্টেম বিভিন্ন দেশের সাথে তারা চুক্তিবদ্ধ হবে? আসলে এদের মাথা খারাপ হয় নাই, এরা খুবই দারুণ একটা পলিসি নিয়ে আসছে। সেই পলিসিটা হচ্ছে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বলি।
এটা হচ্ছে ফুড পান্ডা। ফুড পান্ডার নিজস্ব কোনো রেস্টুরেন্ট নাই, সহজ। তাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নাই, কোনো রাইডার নাই। উবার, তাদের কোনো নিজস্ব রাইডার নাই। এছাড়া আছে হাংরি নাকি আছে, হাংরি নাকি, তারপর আছে ও ভাই আছে। এদেরও নিজস্ব কোনো রাইডার নাই, নিজস্ব কোনো মোটরসাইকেল নেই, কিন্তু রাইডার আছে সবগুলোর। রাইডারগুলো কি থার্ড পার্টিগুলোকে ভেরিফিকেশন করেই তারপর তাদেরকে রাস্তানো নামানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর আমরা সেগুলোতে চড়ি। তো এখন কথা হচ্ছে এয়ার টিমে এই 200 পেমেন্ট সিস্টেম একটা মনে করেন 200 পেমেন্ট সিস্টেম মনে করেন আমি ধরে নিলাম পেপাল, ধরে নিলাম স্ক্রিল, ধরে নিলাম নেটটেলার, ঠিক আছে। এয়ার টিমের সাথে পেপ্যালের কোনো সম্পর্ক নাই, এয়ার টিমের সাথে স্ক্রিলের কোনো সম্পর্ক নাই, এয়ার টিমের সাথে নেটটেলারের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা কিভাবে এয়ার টিমের লেনদেন করব? এখানে থার্ড পার্টি কাজ করে। থার্ড পার্টিটা হচ্ছে, তৃতীয় ব্যক্তিটা হচ্ছে গ্রাহক। আচ্ছা, গ্রাহক ভেরিফিকেশন করার পরেই গ্রাহকের সাথে গ্রাহকের লেনদেন, মাঝখানে এয়ারটিএম কমিশন খাবে। এই জন্যই হচ্ছে এয়ারটিএম খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠতেছে, কারণ হচ্ছে গ্রাহকগুলোকে যাচাই বাছাই করা হয় এবং কিভাবে কাজ করে সেটাই আমি বলতেছি। এয়ারটিমে কোনো পেমেন্ট সিস্টেম আপনাদের এখানে, এয়ারটিমের এই 200টা পেমেন্ট সিস্টেম, পৃথিবীর সবগুলো পেমেন্ট সিস্টেম এয়ারটিমের সাথে যুক্ত। পেপ্যাল, স্ক্রিল, নেটটেলার, পাইওনিয়ার, তারপর ভিসা কার্ড, মাস্টার কার্ড, আর কি আছে, পারফেক্ট মানি, ওয়েব মানি, তারপর আর কি আছে, ফাসাপে, তারপর তাদের নিজস্ব ভার্চুয়াল কার্ড আছে, আবার ডেবিট কার্ড আছে, যেটা ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি শুধু কেনাকাটা করতে পারবেন অনলাইন থেকে, আর ডেবিট কার্ড দিয়ে আপনি ওটা আপনাকে অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, যেটা ভিজিবল। এটা ভিজিবল না, এটা ভিজিবল। সেখানে চাকরির অফার আছে, সব দিক দিয়ে ভালো এয়ারটিএম। মানে আপনি একটা পেমেন্ট সিস্টেমে সবগুলো পেয়ে যাচ্ছেন একটা, এটা হচ্ছে তার মানে এয়ারটিএম হচ্ছে একটা ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম, ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম। তাহলে আর এয়ারটিএমে যখন আপনি কোনো ডলার বা টাকা ঢুকাবেন, ঠিক আছে, ওই ডলার আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। সাপোজ এয়ারটিএম ওয়ালেট আপনার মানি আছে $10, এই $10 আপনি ইচ্ছা করলে পাইওনিয়ারে নিতে পারবেন, ভিসা কার্ডে নিতে পারেন, স্ক্রিলে, পেপ্যালে, যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। মানে এয়ারটিএমের ভিতর যখন আপনার মানি থাকবে, এয়ারটিএম ওয়ালেটের ভিতর যখন আপনার কোনো ডলার থাকবে, সেই ডলার আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, এই যে আমার এখন দরকার হচ্ছে পাইওনিয়ার ডলার। হ্যাঁ, পাইওনিয়ার থেকে পারফেক্ট মানি ডলার হচ্ছে আমার এখন ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে, এবং ক্লায়েন্টটা বাটপার হয়ে বসে আছে। সে আমাকে কম রেটে দিচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে সে বাটপারি করে বসে আছে। অনেকে আবার চিটিমাচি, হ্যাঁ, বেশি রেটে দিচ্ছে, কিন্তু আসলেও সেও বাটপার। সো এখান থেকে বাঁচার জন্যই হচ্ছে এয়ারটেমটা ইউজ করা। এবং এখানে ট্রাস্টেড। কেন ট্রাস্টেড সেগুলোও বলতেছি। তো আপনি এই $10 বা $100 সব কাজেই আপনি ইউজ করতে পারবেন, যে কোনো পেমেন্ট সিস্টেম ইউজ করতে পারবেন। জাস্ট আপনি অ্যাড মানি করতে হবে, অ্যাড মানি। আচ্ছা, অ্যাড মানি হচ্ছে কি, যখন আপনি অ্যাড মানি করতেছেন তখন আপনি ডলার কিনতেছেন। এখানে একজন থার্ড পার্টি চলে আসবে, অটোমেটিক্যালি একজন থার্ড পার্টি চলে আসবে। তার নাম চলে আসবে, সে কোন দেশের ব্যক্তি চলে আসবে, তাকে কত রেটিং দিয়েছে বিভিন্ন কাস্টমার সেটা চলে আসবে। তারপর হচ্ছে
সে কতগুলো ট্রানজ্যাকশন সফলভাবে করেছে সেটা চলে আসবে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার, সে কতগুলো ট্রানজ্যাকশন সফলভাবে করেছে, অর্থাৎ কাউকে সে ঠকায়নি। তাহলে এই থার্ড পার্টি কি করবে, আপনাকে নক দিবে, লিখবে হাই প্লিজ সেন্ড মানি, প্লিজ সেন্ড মানি। সেই তার মতন করে বলবে প্লিজ সেন্ড মানি, বলবে যে হাই ব্রাদার প্লিজ সেন্ড মানি। অর্থাৎ অ্যাড মানি করার সময় আপনি ডলার বাই করতেছেন। তার মানে ডলার আপনাকে টাকা বা ডলার আগে পাঠাইতে হবে, এবং সে তখন আপনাকে ডলার আপনার এয়ারটেম ওয়ালেটে পাঠিয়ে দিবে। তখন আপনি সেটা যে কোনো কাজে ইউজ করতে পারবেন। অ্যাড মানিতে গেলেও তো মাঝখানে এয়ারটেম করলো কি, থার্ড পার্টি থেকে একটা কমিশন খাইছে, আপনার থেকে একটা কমিশন খাইছে। দুইজন থেকে একটা কমিশন খেয়ে ওটা শো করবে। আমি যখন স্ক্রিনে দেখাবো প্র্যাকটিক্যালি আজকে, তখন আপনারা দেখতে পারবেন, তখন আপনারা ব্যাপারটা ইজিলি বুঝতে পারবেন। তার এয়ারটেম হচ্ছে আসলে ওই যে এই কমিশন, ফুড পান্ডা, সহজ ফুড, উবার, এরা কিন্তু কমিশন খায়, কমিশন দেয়, এবং এরা কিন্তু অনেক জনপ্রিয়, দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। তো এয়ারটেমও সেম অবস্থা। তো এরা হচ্ছে কমিশন খায়। তো কমিশন রেট একটু বর্তমানে একটু কম আছে, ভবিষ্যতে হয়তো তারাও বাড়াইতেও পারে। তাদের একটা ফিক্সড কমিশন আছে 40 সেন্ট। 40 সেন্ট একটা কমিশন আছে। এরপর হচ্ছে আরও কম, মানে যে কোনো ট্রানজ্যাকশনে আপনার 40 সেন্ট কাটবেই। তার মানে আপনি বড় ট্রানজ্যাকশন করতে গেলে আপনার লসটা কম হবে। তাহলে আপনার থেকে অ্যাড মানি যখন করতে যাবেন, যখন আপনি ডলার কিনতেছেন, তখন আপনার থেকে একটা কমিশন খাবেন, থার্ড পার্টির থেকে একটা কমিশন খাবে। তাহলে হচ্ছে কি, কমিশন দুইজন থেকে খেয়ে সে আপনাকে ডলার দিচ্ছে। এখন দেখেন, আমি একজন বাংলাদেশি ইউজার বিকাশ, এখানে একজন থার্ড পার্টি আসছে, মাঝখানে এয়ারটিএম, আবার আমার কাছে টাকাটা চলে আসছে। হ্যাঁ, ও থার্ড পার্টি থেকে খাবে এবং আমার থেকেও খাবে। এখন এই দেশের টাকা কিন্তু দেশেই রয়ে গেছে। আমি টাকাটা পাঠাইছি কোথায়, মনে করেন আমার নাম আরিফ, ঠিক আছে, আমি পাঠাইলাম মিনারকে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু যেই দেশের ট্রানজ্যাকশনগুলো সেই দেশেই শো করে। মজার ব্যাপার হচ্ছে এটা, মানে আপনি বিকাশের ট্রানজ্যাকশন করতেছেন, বিকাশগুলোই শো করবে। তখন দেখেন আপনি টাকাটা পাঠাচ্ছেন কোথায়, টাকাটা পাঠাচ্ছেন থার্ড পার্টি ইউজার আরেকজন বিকাশকে। তার মানে আমাদের দেশের টাকা আমাদের দেশে রয়ে গেছে, মাঝখানে এয়ারটিএম দুইজন ব্যক্তি থেকে কমিশন খেয়ে আপনি ডলার পেয়েছেন। সুতরাং কোনো দেশের আইন এখানে আপনাকে এয়ারটিএমকে বলতে পারবে না যে হ্যাঁ আমাদের দেশের টাকা আপনারা চুরি করে নিয়ে গেছেন, কেউ বলতে পারবে না। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম, এয়ারটিএম কিভাবে ট্রানজ্যাকশন করতেছে, প্রচুর ডেইলি হিউজ ট্রানজ্যাকশন করতেছে, প্রচুর গ্রাহক, এবং ওরা মার্কেটিং করতেছে না। অন্যান্য ইয়াগুলা যেরকম মার্কেটিং ছাড়াই আপনি এয়ারটিএমে যদি ঢুকতে পারেন, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। ব্যাপারটা প্রথম দিকে একটু জটিল মনে হবে, কিন্তু একদম সহজ ব্যাপারটা। সেজন্য আপনাদেরকে সহজ করার জন্যই আমি আসলে হাতে কলমে নিয়ে বসছি ব্যাপারটা। তাহলে হচ্ছে কি, দেখেন আপনি দেশের টাকা দেশেই রয়ে যাচ্ছে, মাঝখানে এয়ারটেম কমিশন খাচ্ছে। তার মানে এখানে কেউ আপনাকে হস্তক্ষেপ করতে পারবে না যে আপনি দেশের টাকা বাইরে পাচার করছেন। আচ্ছা, তারপর এবার আসেন উইথড্রল মানি। উইথড্রল মানি এখানে এবার দেখেন আপনি, এখানেও একজন থার্ড পার্টি চলে আসবে। থার্ড পার্টি আসার পর আপনি তাকে লিখবেন প্লিজ সেন্ড মানি। হ্যাঁ, আপনি বিকাশেও তুলতে পারবেন, নেট টেলার, স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানি, যেটাতে ইচ্ছা সেটাতেই তুলতে পারবেন। আপনার এয়ারটেম ওয়ালেটে টাকা থাকলেই আপনি সেটা যে কোনো পেমেন্ট প্রসেসরে গ্রহণ করতে পারবেন, রিসিভ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো উইথড্রল মানির ক্ষেত্রে এখন কি, আপনি উইথড্রল করতেছেন, দ্যাট মিনস আপনি ডলারটা সেল করে দিচ্ছেন। ডলারটা আপনি কি করে দিচ্ছেন, সেল করে দিচ্ছেন। সুতরাং আপনাকে ডলারটা আগে পাঠাবে, দেন আপনি একটা কনফার্ম বাটন আছে,
একটা কনফার্ম বাটন আছে, ওই কনফার্ম বাটনে আপনি ক্লিক করলে ডলারটা যেহেতু আপনি সেল করে দিচ্ছেন, ঠিক আছে, ডলারটা গ্রাহকের কাছে চলে যাবে, আপনার এআরটিএম ওয়ালেট থেকে গ্রাহকের কাছে চলে যাবে। যখন আপনি অ্যাড মানি করতেছেন তখন হচ্ছে কি গ্রাহকের কাছ থেকে আপনার কাছে চলে আসতেছে, আপনাকে টাকাটা আগে পাঠাতে হবে, অর্থটা আগে পাঠাতে হবে। আর উইথড্রলের ক্ষেত্রে আপনি যেহেতু অর্থটা সেল করে দিচ্ছেন সেহেতু হ্যাঁ আপনাকে আগে পাঠাবে, আপনি জাস্ট কনফার্ম করবেন। এবার কনফার্মের বিষয়টা একটু আলাপচারিতা করি। কনফার্ম বিষয়টা আলাপচারিতা হচ্ছে এই বিষয়টা, খুবই দারুণ একটা বিষয়। আপনি কিনলেন কিন্তু সে আপনাকে কনফার্ম করলো না, ঠিক আছে, তখন এয়ারটেম কি করবে, সেই ব্যক্তির ওয়ালেটটা ডলারটা আটকিয়ে দিবে এবং তার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আপনি এখানে ঠকবেন না এবং আপনি যে টাকা পাঠিয়েছেন সেটা আপনাকে ব্যাক করা হবে। কার থেকে ব্যাক করা হবে? যে আপনাকে ঠকিয়েছে তার থেকে আপনাকে ব্যাক করা হবে এবং তার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। আচ্ছা, সেম প্রসেসে আপনি যদি কাউকে ঠকাতে চান তখন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে এবং আপনি যাকে ঠকাচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে ডলার তার অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য ট্রানজ্যাকশন রেট যার যত বেশি, মনে করেন একজনের 100 ট্রানজ্যাকশন, একজনের 200, একজনের 300, হ্যাঁ, এই ট্রানজ্যাকশন রেটটা এখানে শো করে। ট্রানজ্যাকশন রেটটা দেখলেই বুঝে যাবেন সেই ব্যক্তি আসলে জেনুইন অর ফলস। সুতরাং আপনাদেরকে ইজিলি বুঝতে হবে কি ট্রানজ্যাকশন রেটটা যদি হয় সংখ্যায় পরিমাণে বেশি থাকে তাহলে আপনি ইজিলি ধরে নিতে পারেন ট্রাস্টেড পারসন। আর প্রতিদিন তো নিউলি যুক্ত হবে, যখন এই ভিডিও দেখার পরে অনেকে নিউলি যুক্ত হবে, তাদের ট্রানজ্যাকশন তো জিরোই থাকবে, ঠিক আছে, তো তারা তাদের সাথে লেনদেন করতে খুব কম চাইবে, কারণ তাদের ট্রানজ্যাকশন রেট জিরো, ট্রানজ্যাকশন সংখ্যা জিরো। তো আমার ট্রানজ্যাকশন প্রায় 15-16টা হয়েছে, সবগুলোই সাকসেসফুল, এটাই হচ্ছে কথা। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ওয়ালেটে মনে করেন $10 নাই, আপনি কারো কাছ থেকে কিনতে চাচ্ছেন $11, তাহলে হচ্ছে কি আপনি সেটা কিনতে পারবেন না, তার সাথে আপনি চ্যাট করতে পারবেন না। এই যে থার্ড পার্টিটা চলে আসে, ওই থার্ড পার্টির দেখাটা আপনি পাবেন না, কারণ আপনার কাছে $1 কম আছে। এটাও কম্পিউটার সিস্টেম থেকে অটোমেটিক্যালি সেট করা। আপনার কাছে $1 কম আছে বিধায় আপনি ওই থার্ড পার্টির সাথে আপনি চ্যাট করতে পারবেন না, তার সাথে লেনদেন করতে পারবেন না, ওইটা ইনভিজিবল দেখাবে। এটাও একটা মজার ব্যাপার, মানে আপনার ওয়ালেটে ডলার নাই, আপনি তার সাথে লেনদেন করবেন কিভাবে, সেজন্য তারা এটা ইনভিজিবল করে রাখছে। এটাও একটা দারুণ কাজ করে রাখছে। সুতরাং এখানে কেউ কাউকে ঠকাইতে পারবে না। তারপর আরেকটা বিষয় বলি, ট্রানজ্যাকশন রেট হাই। আচ্ছা, ট্রানজ্যাকশন রেট আপনি চাইলে ইচ্ছা করলে কাস্টমারকে বাড়িয়ে দিতে পারেন। ওখানে একটা ট্রানজ্যাকশন রেট একটা ফিগার দেওয়া আছে, মানে আমি $10 কিনবো কিন্তু পাঠাবো $11। এটা হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য, অথবা আপনি নিউ কাস্টমার, আপনার ট্রানজ্যাকশন সংখ্যা হচ্ছে 0, তাহলে সে আপনার সাথে ট্রানজ্যাকশন করতে চাইবেন না। আপনি যখন বলবেন যে হ্যাঁ আপনি আমাকে $10 দেন, আমি আপনাকে $11 দিব, হ্যাঁ, সে $1 বেশি পাচ্ছে। কমিশনের কথা তো বাদ দিলাম, এটা কিন্তু গ্রাহক বেশি পাচ্ছে, থার্ড পার্টিটা বেশি পাচ্ছে, তখন সে অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেন। তখন কিন্তু এই সিস্টেমটাও চালু আছে, তার মানে আপনি গ্রাহককে চাইলে ইচ্ছা করলে বেশি দিতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। এই সিস্টেমটাও এরা চালু রাখছে, খুব দারুণ একটা সিস্টেম আমি বলবো, কারণ হচ্ছে কি নতুন গ্রাহক যাদের ট্রানজ্যাকশন রেট 0, তারা ইচ্ছা করলে এই অপশনটা ইউজ করতে পারবে ট্রানজ্যাকশন করার সময়, তখন অটোমেটিক্যালি থার্ড পার্টিগুলা আপনার থেকে কিনে নিবে বা সেল করে নিবে, বাই করে নিবে। আবার আচ্ছা, এআরটিএম টু এআরটিএম সেন্ড মানি করা যায়, এক্ষেত্রে খরচ কম।
যেটা আমরা পাইওনিয়ারে ভুগতাম, পাইওনিয়ার রিসেন্টলি চালু করেছে পাইওনিয়ার টু পাইওনিয়ার। আমরা আগে পাইওনিয়ার অ্যাকাউন্ট থেকে পাইওনিয়ার ডলারগুলা খুব বিরক্ত হয়ে যেতাম, ভাইয়ের থেকে দেন, ভাইয়ের থেকে দেন, এর থেকে দেন, এর থেকে দেন। এই সিস্টেমটা পাইওনিয়ারে ছিল না, অথচ এয়ারটেল এটা চালু করা আছে, এবং খুব কম খরচে। তারপর হচ্ছে ভার্চুয়াল কার্ড দুই ধরনের, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। এটাও আপনার যেটা ভিজিবল ওটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে, আর ইনভিজিবল হচ্ছে আপনাকে জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিবে, অ্যাকাউন্ট নাম্বার, পিছনে সিসিবি কোড, এইগুলোই দিয়ে দিবে। হ্যাঁ, ওগুলো দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন, এবং পৃথিবীর সব দেশে পাইওনিয়ার মাস্টার কার্ডের মতন পৃথিবীর সব দেশে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। যেটা ইনভিজিবল সেটা আপনি তো এটিএম থেকে তুলতে পারবেন না, কারণ সেটা ইনভিজিবল। আর যেটা ভিজিবল, যেটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে, সেটা আপনি যে কোনো এটিএম ট্রানজ্যাকশন সব কিছুই করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে $1 চার্জ প্রযোজ্য। এটা আপনাকে মনে রাখতে হবে। এখন যারা ইউজ করতেছেন বিভিন্ন কার্ড, দেশের বাইরে ট্রাভেল, তারা এই কার্ডটা ইউজ করতে পারেন, কারণ হচ্ছে এই কার্ডটাতে রিলোডিং সিস্টেম মানে রিচার্জটা সিস্টেম অনেক সহজ। কেন সহজ? আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই যে আমি বললাম পাইওনিয়ার, ভিসা, মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন, সব ওয়েস্টার্ন ইউনিয়নে আছে, সবগুলোই আছে, মানে মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো আছে। তো আপনার রিলোডিং সিস্টেম হচ্ছে আপনার এয়ারটেলে $1000 আছে, জাস্ট আপনি সেন্ড করে দিলেন ভার্চুয়াল কার্ডে, মানে আপনার মাস্টার কার্ড যেটা ভার্চুয়াল কার্ড ওটাতে আপনি জাস্ট সেন্ড করে দিলেন, সেন্ড হয়ে যাবে, অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। অথচ আমরা পাইওনিয়ারে মাস্টার কার্ডে ডলার পাওয়ার জন্য ভাই ওর থেকে নেন, ভাই ওর থেকে নেন, ভাই এই বাটপার, এই ওই সমুক, মানে নানান ভোগান্তিতে পড়তে হয়। তো এখানে সেই ভোগান্তিটা নাই, রিলোডিং সিস্টেমটা আপনার এয়ারটেলের ডলার আছে, আপনি সেন্ড করে দিলেন, চলে আসলো, শেষ, কাজ শেষ। তারপর আর কি বিষয় আছে? তারপর আমরা এখন লাইভে চলে যাব। লাইভে বলতে ফিজিক্যালি করব, কিভাবে কি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো একটু পরেই। আপাতত অনেক হাবিজাবি করে ফেললাম জাস্ট বোঝানোর জন্য, যাতে আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখবেন একটু পরেই, তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম। অ্যাকচুয়ালি এয়ারটিএম সম্পর্কে যে ডিটেলসগুলো দেখিয়েছি হাতে কলমে, ওগুলোই এখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে আমি গতকাল রাতে আপনার ওগুলো করার পর ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠেছি, এখন বাকি ভিডিওটা একসাথে করব। আর সবগুলো ভিডিও আমি একসাথে জোড়া লাগিয়ে দিব। আমি ইচ্ছা করলে আলাদা আলাদাভাবে দিতে পারতাম, কিন্তু একসাথে দেওয়ার একটাই কারণ হচ্ছে এটা পুরোটা একটা লেসন। ফরেক্সে যে প্রবলেমগুলো চলতেছে পুরোটাই কিন্তু একটা নিউ ফরেক্স, আমার গালের সমস্যা, কথা বলতে পারতেছি না তেমন, নিউ ফরেক্স এর পার্ট 2 এটা। তো এখানে আপনাদেরকে আজকে দেখানো হবে এয়ারটেল এবং এফএক্স ওপেন সম্পর্কে, এবং আমরা সবাই 14 তারিখের আগে স্ক্রিল নেটালের যত মানি আছে সবগুলো আপনারা উইথড্রল করে ফেলবেন, সেটা ব্যাংক ট্রান্সফারের হোক বা এয়ারটিএম এর মাধ্যমে হোক, সবাই উইথড্রল করে ফেলবেন। আপাতত কয়েক সপ্তাহ অফ যান, পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমরা যাব কিনা যাব না সেটা সবাই নিজেদের পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত পরামর্শ। তবে আমার নিজের ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আমি কখনোই স্ক্রিলে যাব না। যাব যদি একদম মনে হয় একদম বিশ্বস্ত, তারা ভালো আচরণ করতেছে আমাদের সাথে, তাহলে আমরা যাব, আমি যাব। আমি আগে থেকে এয়ারটেমে ছিলাম, এখনো আছি। তো এখন সময় এসেছে এয়ারটেম সম্পর্কে আপনাদেরকে দেখানো, এফএক্স ওপেন সম্পর্কে দেখানো। আর এফএক্স ওপেন এবং এফএক্স চয়েস
এই দুটো সরাসরি এয়ারটেম এর সাথে যুক্ত। তো এই দুটো যেহেতু যুক্ত, এই দুটো ছাড়া আমাদের কোনো অপশন নাই আর কোনো ব্রোকারে কাজ করার আপাতত। তো এফএক্স চয়েস আমার অলরেডি করা আছে, এফএক্স ওপেনে করা আছে, কিন্তু এফএক্স চয়েসের ভেরিফিকেশন এবং তাদের সিস্টেমগুলো ভালো লাগেনি, কিন্তু এফএক্স ওপেনারগুলো ভালো লেগেছে এবং আমি উইথড্রল করেছি। প্রথমে আমরা দেখে নিই এফএক্স ওপেনের হিস্টোরিটা। তাদের এ টু জেড সবগুলোই ভালো আছে। আমি অবশ্যই উইথড্রলও করেছি, আমি ডিপোজিট করিনি, কিন্তু তাদের নো ডিপোজিট বোনাস দিয়ে আমি উইথড্রল করে ফেলেছি। আচ্ছা, এটা দেখানোর আগে একটা জিনিস আমি যেটা উইথড্রল আগে ইম্পর্টেন্ট কাজগুলো আগে করে নিই, সেগুলো হচ্ছে গতকাল যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি সমস্ত মানি উইথড্রল করে ফেলেছি। এই যে অ্যাকাউন্ট হিস্টোরি, 149, এটা হচ্ছে আমার কি অ্যাকাউন্ট, এটা হচ্ছে মাস্টার অ্যাকাউন্ট। কিন্তু এই মাস্টার অ্যাকাউন্টের বোনাসটা তারা রেখে দিয়েছে গতকাল 36 সেন্ট, কিন্তু আমি রেখে দিয়েছিলাম অক্টাফরেক্সে 36 সেন্ট দিয়ে। ওটা বোনাস আর তারা কাটেনি কেন আমি বুঝতে পারতেছি না। আর গতকাল বিকেল 3টা বাজেই তারা আমাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এই যে গতকাল বিকাল 3:18-তে আমাকে পাঠিয়ে দিয়েছে অক্টাফরেক্স এর ইয়াটা, ডলারটা স্ক্রিলে পাঠিয়ে দিয়েছে। আর এর মাঝে গতকাল সকালে আমাকে এক বড় ভাই 23.26 এটা আরেকটা ইমেল, আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা সবসময় সেকেন্ডারি ইমেল ইউজ করবেন, আরেকজনকে ব্যবহারের ক্ষেত্রে সেকেন্ডারি ইমেলটা ইউজ করবেন, কেননা আপনার প্রাইমারি ইমেল যাতে সুরক্ষা থাকে, সেকেন্ডারি ইমেল দিয়েও কাজ হয়। আপনারা একাধিক অ্যাকাউন্ট একাধিক ইমেল ইউজ করবেন। তো 36 সেন্টটা কিন্তু রয়ে গেছে এবং দেখা যাচ্ছে কি এখানে আমার ক্রেডিট 25 ইকুইটি 25.36। আমি কিন্তু সব মানি উইথড্রল করে ফেলেছি, কিন্তু অক্টাফরেক্সকে ধন্যবাদ এই জন্য যে তারা আমার মানিটা আগে ভাগে পাঠিয়ে দিয়েছে, আর বোনাসটাও কাটে নাই। এখন আমি ইচ্ছা করলে বোনাসটা ট্রেড করতে পারবো। আমি এখন একটা ট্রেড করে জাস্ট টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি। কি দিব বুঝতে পারতেছি না, আন্তাজ একটা দিয়ে দিই, অ্যাকাউন্ট জিরো হলে জিরো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি ইউএসডি সিএসএফ জিবিপি জাপান একটা, যেহেতু অ্যাকাউন্ট ইকুইটি কম, AUD USD এটা সেল দিই, 0.01 দিয়ে সেল দিই, দেখি কি হয়, পরবর্তীতে দেখা যাবে। এই অ্যাকাউন্টটা এখন আমার এই টার্মিনালটা ক্লোজড। এই যে এটা ছিল আমার মাস্টার অ্যাকাউন্ট, এখানে ছিল দেখেন আপনারা ব্যালেন্স পরিচালনা, এই যে 149, এটা আমি তুলে ফেলেছিলাম গতকাল এবং এটা চলে এসেছে আমার স্ক্রিল অ্যাকাউন্টে। এই যে 23.26 এটা হচ্ছে এক বড় ভাই পাঠিয়েছে, উনি ব্যাংক ট্রান্সফার করতে পারতেছিল না, আসলে এটা কার্ডের ডলার, তো আমাকে বলেছে এটা ব্যাংক ট্রান্সফার করে ওনাকে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার এখানে 23.26 আগের ডলার প্লাস 149 টোটাল মিলে 176 হয়েছে। আমি পুরোটা এয়ারটিমে নিয়ে যাব। যদি পুরোটা এয়ারটিমে চলে যায় তাহলে কিন্তু উনি ব্যাংক রেটের চেয়ে বেশি পাবে আমার থেকে। উনি রংপুর থেকে পাঠিয়েছে, তাহলে উনি আমার থেকে বেশি পাবে, কারণ ব্যাংকে যখন আমি পাঠাবো তখন কিন্তু রেমিটেন্স কেটে $23 থেকে সে $10ও পাবে না, সম্ভবত অনেক ডলার কেটে ফেলবে। তো এয়ারটেমে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে সে আমার থেকে মোটামুটি বেশিই পাবে। তো এখন আমরা প্রথমে এই কাজটা আগে, ইম্পর্টেন্ট কাজটা আগে করে ফেলি। আপনাদেরকে গতকাল যেটা বলেছিলাম, অ্যাড মানি করার সময় অবশ্যই আপনাকে কাস্টমারকে আগে পে করতে হবে। তো আমি অ্যাড মানিতে গেলাম,
এই যে দেখেন বিকাশ, ইসলামী ব্যাংক, পাইওনিয়ার, পেপাল, পাইওনিয়ার, ইউরো, পারফেক্ট মানি, মোর পেমেন্টস। দেখেন এখানে আমি বলছি না দুনিয়ার সব সিস্টেম এখানে আছে। ব্যাংক, আপনার ব্যাংক আপনি কিভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন সেটা এখন বলে দিচ্ছি। আপনি জাস্ট এই যে আফগানিস্তান ব্যাংক, আলজেরিয়ান ব্যাংক, দুনিয়ার সব ব্যাংক এখানে আছে। জাস্ট ব্যাংকে ক্লিক করে ব্যাংকের ইনফরমেশন দিয়ে তারপর আপনি ওটা সাবমিট করলে ওটা ভেরিফিকেশন হওয়ার পর ওটা ব্যাংক হয়ে যাবে, তারপর আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। কিন্তু ব্যাংক ট্রান্সফার কখনো করবেন না যদি অপরিচিত জন হয়, কারণ এখানে সবাই অপরিচিত বিদেশি, কারণ ব্যাংক ট্রান্সফার করতে সময় লাগে। এখন সেই সময়টা তো আপনাকে দিবে না, সে একটা কমপ্লেন করে দিবে আপনাকে। এয়ারটেলকে কমপ্লেন করে দিবে যে সে টাকাটা পায় নাই। আর আপনি যদি ইনস্ট্যান্ট কোনো পেমেন্ট প্রসেসর ইউজ করেন যেটা ইনস্ট্যান্ট পাচ্ছেন, তাহলে তো হয়ে গেল, ইনস্ট্যান্ট কাজ হয়ে গেল, সে কমপ্লেন করার সুযোগ পাবে না, আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকতেছে। সেজন্য আমি ব্যাংক ট্রান্সফার করি না, আমি জাস্ট অন্যান্য ইনস্ট্যান্ট পেমেন্ট যেমন ইউজ করব। তারপর দেখেন এখানে আর কি কি আছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। প্রত্যেকটা পেমেন্ট সিস্টেম আপনার একই ইমেল আইডি হইতে হবে। মোর পেমেন্ট মেথডস, ক্যাশের মধ্যে আছে আপনার এয়ারটেল ইফেক্ট মানি, মাই ভেচিনো, মানিগ্রাম, এগুলো বিভিন্ন দেশের আসলে, ওয়েস্টার্ন ইউনিয়ন, গো ব্যাক। ক্রিপ্টোকারেন্সির মধ্যে আছে এয়ারটেল ক্রিপ্টো, বাইন্যান্স, বিটকয়েন ক্যাশ, কয়েনবেস, ডেইস, লাইটকয়েন, রিপেল, ট্রাস্ট ওয়ালেট। পৃথিবীর সবগুলো পেমেন্ট সিস্টেম এখানে আছে। গতকাল তো আমি বুঝিয়েছি, ওই গতকালকে ভিডিওটা কিন্তু একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। গিফট কার্ড, এয়ারবিএনবি, অ্যামাজন, ইবে, ফরচুন, গুগল প্লে, আইটিউনস, নেটফ্লিক্স, স্পটিফাই, এক্সবক্স লাইভ স্ট্রিম, সবগুলোই আপনি এখানে পাবেন। মোবাইল, এই যে এখানে বিকাশ আছে, ওয়ালেট, এই যে বিকাশ। তাদের ওই যে গতকাল যেভাবে বলেছিলাম, তাদের নিজস্ব কোনো অ্যাকাউন্টে এখানে থার্ড পার্টি কাজ করে। এখন সেই থার্ড পার্টি কিভাবে কাজ করে সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং উইথড্রলও করে ফেলবো কিছু মানি, কারণ গতকাল যে ভাইটা পাঠাইছে ওনার টাকাটা তো দিতে হবে। আর কিছু টাকা আমি এফএক্স ওপেনে নিয়ে যাবো ট্রেড করার জন্য, আর কিছু টাকা আমি এয়ারটেল ওয়ালেটে রেখে দিব। যদি আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে আমি যাতে সেই মানিটা ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারি, আমার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারি। আর এয়ারটেল ওয়ালেটে আপনি মানি রাখা মানে সেটা যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। তো এখন আমি স্ক্রিল থেকে আমার মানিটা নিয়ে আসবো। স্ক্রিলে আমি প্রথমে দেখতে পাচ্ছি 176, আমি 175 নিয়ে আসবো। ফান্ডস টু সেন্ড, এখানে দেখা যাচ্ছে ফান্ডস টু সেন্ড, ফান্ডস টু রিসিভ, এটা অটো চলে আসছে। এখানে আমি দিচ্ছি 175। আচ্ছা, অ্যামাউন্ট সেন্ড আমাকে পাঠাবে হচ্ছে আমাকে পাঠাতে হবে 175, কিন্তু আমি পাবো 164, মানে 164.87। 176 দিয়ে দিলাম, 4 সেন্ট থাক, দরকার নাই ওদেরকে। তাহলে আমি 165 পাচ্ছি। তার মানে এখানে $10 আপনার এয়ারটিএম কমিশন খেয়ে ফেলতেছে। আপনাকে আরো যেটা বলেছিলাম, আপনি এখন যে থার্ড পার্টিটা আসবে
সেই থার্ড পার্টিকে এই যে সিলেক্ট কাস্টমার রেট, এখানে থার্ড পার্টিকে আপনি আরো বাড়িয়ে দিতে পারবেন। মানে কিভাবে বাড়িয়ে দিতে পারবেন দেখেন, 163 সে পাঠাবে 163, আপনি জাস্ট এটা টেনে দিলে হবে। অর্থাৎ আপনাকে পাঠাতে হবে 176, ফান্ডস টু রিসিভ 165, বাকিটা হচ্ছে এয়ারটেল কমিশন খাবে। আপনি আবার যে থার্ড পার্টিটা আসবে, যে রাইডার অথবা যেই আসুক না কেন, হ্যাঁ, তার ইয়াটা দেখতে হবে। তাকে ইচ্ছা করলে আপনি বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি তাকে বাড়িয়ে দিব না, কারণ আমি ওল্ড কাস্টমার। হ্যাঁ, আমি তাকে বাড়িয়ে দিব না, সেটা কিন্তু এয়ারটেল পাবে না। আমি যদি এখানে বাড়িয়ে দিই, তার মানে 157, তার আরো কয়েক ডলার লাভ হচ্ছে। 165 থেকে 157, তার $8 মতন সে বেশি পাচ্ছে। আমি এটা অ্যাপ্লাই দিলে অ্যাপ্লাই হয়ে যাবে, তাকে আমি বাড়িয়ে দিব না। এটাও একটা সিস্টেম করা আছে নিউ কাস্টমারদের জন্য, তো আমি এটা বাড়িয়ে দিব না। এখন দেখেন আমি কি করব, একটা রিকোয়েস্ট সেন্ড করব সিলেক্ট। তো এখানে কনফার্ম স্কিল কনফার্মেশন সাবমিট। দেখেন এখানে একজন থার্ড পার্টি খুঁজতেছে, এয়ারটাইম ইজ ফাইন্ডিং ইউর পিয়ার ম্যাচ। আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটা দোকান আছে, আমি আপনাদেরকে বলিনি, পিয়ার ট্রান্সফার্স। আপনি এখান থেকে চাইলে বিভিন্ন দোকান থেকে, যেমন এই যে দেখেন অ্যামাজন, ইউডি, ডিজিটাল কার্ড, তারপর হচ্ছে পারফেক্ট মানি, হ্যাঁ, এই দোকান থেকে আপনার ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে, এই যে মাই ব্যালেন্স, এখান থেকে যদি কিনে তা আপনি এদের থেকে কিনতে পারবেন। তাদের ডিটেলস চলে আসবে এখানে। যেমন তার হচ্ছে 61, ভেনিজুয়েলার 61 ট্রানজ্যাকশন করেছে, হচ্ছে 16 ট্রানজ্যাকশন করেছে। তো আপনি এখানে ইচ্ছা করলে এই দোকান থেকে পিয়ার ট্রানজ্যাকশন থেকে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। এই জায়গাটা থেকে আপনি সবসময় কি করতে পারবেন, কিনতে পারবেন। মানে আপনি উইথড্রল ছাড়াও হচ্ছে কি, আপনি এই দোকান থেকে এখানে যারা ট্রানজ্যাকশন করে ওইগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, এই দোকানের মধ্যে চলে আসে। এখন আমি যেটা দিয়েছি উইথড্রল, ওইটাও কিন্তু এই দোকানে চলে আসছে, কিন্তু ওটা আমি দেখবো না, এটা অন্যান্য কাস্টমাররা দেখবে, বিশেষ করে বাংলাদেশি ইউজাররা। যেমন একটু আগে এই যে একটা নোটিফিকেশন এসে চলে গেল, চেকিং সামথিং, কিছু একটা আসছিল, মানে এটা রিফ্রেশ দেওয়ার জন্য। তো মানে এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো আপনাকে যে জিনিসটা দেখতে হবে, ট্রানজ্যাকশন রেটটা কেমন, ট্রানজ্যাকশন সংখ্যা, সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন সে একজন ভালো ক্লায়েন্ট। এটা দেখেন আরেকটা চলে আসছে, পেপাল উইথড্রল। আপনি এখান থেকে চাইলে পেপালটাও কিনে নিতে পারবেন। 9 ট্রানজ্যাকশন, সে 9টা ট্রানজ্যাকশন করেছে আর্জেন্টিনার, ARG ইভান আলজেন্ড্রো, এবং তার রেট হচ্ছে 4.60। মানে তাকে কাস্টমাররা 4.60 দিয়েছে, তাকে দিয়েছে 5, তাকে দিয়েছে 4.42। এই দোকান থেকে আপনারা সবসময় অ্যাভেলেবেল যে ইয়ারগুলো থাকে ওগুলো আপনি কিনে নিতে পারবেন। এই দেখেন এটা কিন্তু ট্রানজ্যাকশন হয়ে গেছে, ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন হয়ে গেছে, নট অ্যাভেলেবল চলে আসছে। ট্রানজ্যাকশন হয়ে গেছে। আর আমারটা হয়নি কেন, হয়তো সকালবেলা এখন স্ক্রিলের কাস্টমার নাই, হ্যাঁ, হয়তো পেয়ে যাব। বেশিক্ষণ সময় লাগবে না, একটু ধৈর্য ধরলে পেয়ে যাব। যেমন আমারটা এখনো খুঁজতেছে এরা, থার্ড পার্টি, এই যে ইটস পেন্ডিং। তাহলে এই যে আমি যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা দিয়ে আমি কিন্তু, যদি এই ব্যালেন্স থাকে, এখান দিয়ে আমি পারফেক্ট মানি কিনতে পারবো, অ্যামাজন আইডি, মানে এখানে যত ইচ্ছা তা কিনতে পারবো। আপনি অ্যাড মানি দিয়েও কিনতে পারবেন। আচ্ছা, আমার ওই কাজটা করার আগে আমি একটু দেখি। এই যে আমাকে একজন নক করেছে, 4.52, তার ট্রানজ্যাকশন হচ্ছে 222। হ্যাঁ, সে আমাকে তার ভাষায় লিখেছে, এখানে কিন্তু তার ভাষায় লিখেছে হ্যালো,
ডিটেলসটা আমি আগে দেখে নিই। লুইস এমারলিডো এ 4.52 আর্জেন্টিনা 222 ট্রানজ্যাকশন, জয়েন্ট হচ্ছে 8/11/2018, অর্থাৎ 8/11/2018-তে সে জয়েন করেছে, তার মানে 2 বছর। তার অ্যাকাউন্টটা এখনো সুরক্ষিত আছে এবং 222টা ট্রানজ্যাকশন করেছে, সুতরাং আমি তাকে ডলারটা পাঠাইতেই পারি। তো এখানে আমি লিখতে হবে ফান্ডস টু সেন্ড 176, ফান্ডস টু রিসিভ 165.82, মানে আমি পাবো 165। চ্যাট চ্যাট করার দরকার নাই, কারণ তার ডিটেলসটা ভালো আছে। আই আন্ডারস্ট্যান্ড। কনফার্ম রেফারেন্স আইডি, কনফার্ম, এখানে আমাকে কনফার্ম করতে হবে যে আমি তাকে ডলারটা পাঠিয়েছি। তার ইমেল আইডিটা, এই যে তার ইমেল আইডিটা এখন আমি কপি করতেছি। আমি এখন স্ক্রিল থেকে এটা পাঠিয়ে দিচ্ছি। সেন্ড। তাকে একটু ওয়েট করতে বলি। ওয়েট জাস্ট এ মিনিট, জাস্ট MINUTE। আচ্ছা, সে আমাকে লিখে দিয়েছে, হ্যালো, গুড ডে, হাউ আর ইউ? বিফোর স্টার্টিং দ্য অপারেশন আই ক্লারিফাই দ্যাট আই ডু নট রিসিভ এ ব্যালেন্স ফ্রম ক্রেডিট ডেবিট কার্ডস, আদারওয়াইজ দে উইল বি রিমেম্বার্সড উইথ এ কমিশন চার্জ পেইড বাই ইউ। এই যে স্ক্রিল আসলে যে সমস্যাটা করতেছে সেটা কিন্তু আসলে সবাই ভুক্তভোগী। সে আমাকে লিখে দিয়েছে যে আমি যদি ডেবিট ক্রেডিট কার্ডের কোনো টাকা পাঠাই তাহলে কিন্তু চার্জটা আমাকে প্রদান করতে হবে। তার মানে সে কম পাঠাতে চাচ্ছে, এটাই বুঝিয়েছে আমাকে। তো সো এখানে কিন্তু আমার ডলারের 176-এর মধ্যে 176-এর মধ্যে কিন্তু আপনার ইয়েটাও আছে, একটা বড় ভাইয়ের একটা কার্ডের ব্যালেন্সটাও আছে, কার্ডের ব্যালেন্সটা আছে। সুতরাং আমি এখন যদি তাকে পুরোটাই পাঠাই, সম্ভবত আমি প্রবলেমেও পড়তে পারি, নাও প্রবলেমে পড়তে পারি, যদি দেখা যাক কি হয়। শিট লিমিট 173, এখানে 1 পয়েন্ট করে দিয়েছে, যার কারণে হচ্ছে সে আমাকে কম পাঠাইতেও পারবে। আমার ব্যালেন্স কিন্তু 173, আর এখানে একটা করে ফেলেছে, তার মানে এখানে বলতে হবে আই হ্যাভ লিমিট 173, you can send me 163, 162, okay? আমি তাকে বলেছি যে আই হ্যাভ লিমিট 173, ইউ ক্যান সেন্ড মি 162, ওকে? সে যদি রাজি হয় তাহলে আমি তাকে পাঠিয়ে দিব। যদিও এটা এটিএম থেকে আবার নোটিফাই করে, ভেরিফাই করে যে আসলে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পাঠিয়েছে কিনা।
যদি দেখে দুই পক্ষই স্যাটিসফাইড তাহলে তারা কোনো প্রবলেম করে না। আবার যদি দেখে যে দুই পক্ষ আসলে ভেজাল করেছে, তখন দুই পক্ষের টাকাই তারা আটকিয়ে রাখে, একটা নির্দিষ্ট সময়ের জন্য আটকিয়ে রাখে। সে কোনো রেসপন্স করতেছে না। এটা হচ্ছে আমার কনফার্ম বাটন, যে আমি সেন্ড করেছি। এখানে কনফার্মেশন রেফারেন্স আইডিটা দিয়ে দিতে হবে। এন্টার ব্যাংক ই ট্রান্সফারস অর ব্লক চেইন কনফার্মেশন আইডেন্টিফাই, সেটা কিন্তু সে দেখবে না, সেটা দেখবে এআরটিএম। অর্থাৎ এআরটিএম বুঝবে যে আমি আসলেই পাঠিয়েছি, সে আমাকে ঠকায়নি। সে লিখে দিয়েছে ক্যান্সেল দ্য অপারেশন, ডু এ নিউ ওয়ান। অর্থাৎ সে এই অপারেশনটা করতে রাজি নয়। আচ্ছা, আমি লিখে দিলাম ইটস ওকে, ইটস ওকে। তাহলে আমি অপারেশনটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল। এখানে আমি কি জন্য ক্যান্সেল করেছি সেটা বলে দিতে হচ্ছে। আই হ্যাভ মেড রিকোয়েস্ট বাই মিস্টেক, আই হ্যাভ হ্যাভিং প্রবলেমস উইথ পেমেন্ট মেথড, আই ডু নট হ্যাভ এনাফ ফান্ডস ইন মাই পেমেন্ট মেথড। এটা এখানে নির্দিষ্টটা করে দিতে হবে। তাহলে আমি এটা এখন দিয়ে ক্যান্সেল করে দিলাম। কিন্তু আমি তাকে 5 স্টার দিয়ে দিয়েছি, প্রেফার, কারণ তার ইয়েগুলো আমার ভালো লেগেছে। এখন আমাকে যেটা করতে হবে, হ্যাঁ, আমাকে আরেকটা উইথড্রল মানি দিতে হবে। সেটা হচ্ছে আবারও আমি চলে গেলাম উইথড্রল মানি, আর স্ক্রিল 173। তার মানে আমি পাচ্ছি 173, এখানে কত আছে 0.52, 173.02, 170.02 আমি সেন্ড করব, কিন্তু আমি পাবো হচ্ছে 163, $10 এআরটিএম খেয়ে ফেলতেছে। আর দেখেন এখানে আমি এটা সিলেক্ট করার সাথে সাথে 32 মিনিটের ভিতর আমার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। আমি আবারও এটা করলাম, সাবমিট দিলাম এবং সাবমিট কনফার্ম। এখন আবারও একজন থার্ড পার্টি খুঁজতেছে, তারা তাদের ইয়ার মধ্যে এআরটিএম এর কাস্টমারদের মধ্যে যে কোনো একজনকে খুঁজে নিচ্ছে। কাস্টমারদের কাছে এগুলো অটোমেটিক্যালি চলে যাবে যারা অনলাইনে আছে। আর এখানে দেখি দোকানের মধ্যে কি আছে। দোকানের মধ্যে আগের মতো নেই, এইগুলো এখনো ট্রানজেকশন চলতেছে।
আপনার এখন সকাল টাইম, এগুলো যখন আপনার অন্যান্য সময় থাকে তখন দেখা যায় কি আপনার কিছুক্ষণ পর পর আসে, কিছুক্ষণ পর পর চলে যায় ট্রানজ্যাকশনগুলো। যেমন একটু আগে একটা এসে মাত্রই চলে গিয়েছে। আচ্ছা, এর মাঝে আমরা একটা কাজ করি, এফএক্স ওপেনের হিস্টোরিটা একটু দেখে নিই। এফএক্স ওপেন 2019, 2018, 2017, 2016, 2015, 2014, 2013, 5, 2010, 2009, 2005, 2005-এ আপনার এফএক্স ওপেনটা চলে এসেছে। দ্য লঞ্চ অফ এক্স ওপেন ব্রোকারেজ সার্ভিস টি, 2005 থেকে এরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরা অস্ট্রেলিয়ান ব্রোকার। আর আপনি ক্যাশব্যাক পাবেন 90 দিনের ভিতর, ক্যাশব্যাক পাবেন প্রতিটা প্রোগ্রামে। আর প্রত্যেকটা বোনাস পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিছু আসছে নাকি দেখি। হ্যাঁ, এখানে আসছে। আচ্ছা, সে বলতেছে আবারও সে আসছে। সে বলতেছে 173, হ্যাঁ, ফান্ডস টু 173 পাঠাতে হবে তাকে। তাহলে সে 163 আমাকে পাঠিয়ে দিবে। তাকে আমি এখন 173.02, oof shit, your balance is not enough, make a deposit your Skrill account, send a smaller amount. আবারও 2 সেন্টের জন্য আটকে গেলাম। স্ক্রিলের এই সমস্যাটা আমি বুঝলাম না। আমি 0.2 দিলাম, এখন তো হচ্ছে দেখি। লুইস কন্টিনিউ, enter is complete transaction. তাকে আমি মানিটা সেন্ড করে দিয়েছি। আপনারা যারা আছেন সবাই স্ক্রিল এবং নেটটেলার থেকে মানি উইথড্রল করে নিন। রেটিং দিব 0, স্ক্রিল ভয়েস 0 করে নিন। সেন্ড বাটন নাই, সেন্ড বাটন কই? You have active subscription for marketing, manage the marketing preferences. আচ্ছা, ERTM, I understand. সে আমাকে এখনো পাঠায়নি। চেক স্টেপ দ্য চেক ব্যালেন্স, অর্থাৎ সে আমাকে লিখে দিচ্ছে ওকে স্টেপ টু চেক দ্য ব্যালেন্স। সে ব্যালেন্স চেক করতেছে সে পাঠিয়েছে কিনা, মানে আমি পাঠিয়েছি কিনা। ওকে, সে কনফার্ম করার পর আমার কাছে এখানে এই মেইন ব্যালেন্সের টাকাটা চলে আসবে।
এখানে আমি রেফারেন্স আইডিটা কোথায় পাবো? ডিপোজিট সেন্ট, রেফারেন্স আইডি সম্ভবত মেইলে। ট্রানজ্যাকশন আইডি, এই যে ট্রানজ্যাকশন আইডি, এটা আমি এবার কনফার্মস রেফারেন্স আইডি, I have sent funds following the instructions above, মানে আমি এই উপরের শর্তাবলী মেনে আমি তাকে টাকাটা সেন্ড করেছি। এখানে আর কিছু আছে? কনফার্ম সেন্ড, গট ইট। এখানে লেখা আছে ওয়েট ফর ইউর পেয়ার টু কনফার্ম $173.02 রিসিভড ইন স্ক্রিল উইথিন 1 ঘন্টা 59 মিনিট। তাকে 1 ঘন্টা 59 মিনিটের ভিতর টাকাটা পাঠাতে হবে আমার কাছে, মানে আমার এয়ারটেল ওয়ালেটে। নতুবা তারা কি করবে, বাই অক্টোবর 2020 9টা 18 এই টাইমের ভিতর আমাকে পাঠাবে, অর দিস ট্রানজ্যাকশন উইল বি অটোমেটিক্যালি এন্টার মিডিয়েশন, অর্থাৎ এটা একটা ব্লকড হয়ে যাবে মানিটা। তার অ্যাকাউন্টটাই মিডিয়েশনে করে দিয়ে মিডিয়েশন করে দিবে যদি সে আমাকে, কারণ আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি, আমি কনফার্ম করে দিয়েছি। সে যদি আমাকে, যেমন আমার এখানে 0 হয়ে গিয়েছে অর্থাৎ 0.51, সে যদি আমাকে না পাঠিয়ে থাকে তাহলে হচ্ছে কি দুটো ওরা চেকিং করবে। যেমন আমি এখানে রেফারেন্স আইডি সহ দিয়ে দিয়েছি, এই যে রেফারেন্স আইডি, পেমেন্ট মেথড, স্ক্রিল সব কিছু দিয়ে দিয়েছি। সে যদি আমাকে পাঠিয়ে না থাকে তাহলে তার অ্যাকাউন্ট এবং আমার অ্যাকাউন্ট দুটোই করে দেবে। সে বুঝে ফেলেছে দেয়ার আর 23.26 USD উইথ এন ক্রেডিট কার্ড, আই উইল রিফান্ড ইউ, অর্থাৎ বুঝে গিয়েছে। ওকে, বেচালটা এখানে লেগে গেছে। 23.26 কার্ডের ব্যালেন্স, হ্যাঁ সে আমাকে এটা দিতে চাচ্ছে না, কারণ হচ্ছে কি এটা কিন্তু কার্ডের ব্যালেন্স। সেও একজন ফরেক্স ট্রেডার, কারণ এটা তার কাজে লাগতেছে না। এই স্ক্রিলের একটা সমস্যা, একই ডলার তারা আবার দুভাগ করে ফেলছে, একটা কার্ডের ব্যালেন্স, একটা ফরেক্সের ব্যালেন্স, এগুলো কোনো কথা হইলো। এই যে সে কিভাবে বুঝে ফেলেছে 23.26, যেটা আমাকে গতকাল একটা বড় ভাই পাঠিয়েছিল 23.26, এই যে 23.26 সে আমাকে রিফান্ড করবে, ব্যাক করবে, বাকিটা আমাকে পাঠিয়ে দেবে। এখন ওটা ব্যাক করার পরে সেটা আমি আবার ব্যাংক ট্রান্সফার করে দেব, কিন্তু ভাইয়াটা অনেক কম পাবে। আমি চাইছিলাম ভাইয়াটাকে একটু বেশি দেওয়ার জন্য, কিন্তু ভাইয়াটা অনেক কম পাবে।
এর মাঝে আমরা চলে যাই এফএক্স ওপেনের হিস্টোরিটা দেখলাম। তো এফএক্স ওপেনে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি কোনো ডিপোজিট করিনি, হ্যাঁ, কিন্তু আমি উইথড্রল করেছি। সেটা একটু আবারও আপনাদেরকে রিমাইন্ডারে দিই। এখানে দেখেন এফএক্স ওপেনে 3 ধরনের বোনাস আছে। নো ডিপোজিট বোনাস $10, ইসেন্ট্রিক ট্রেডার দিয়ে এটা আপনারা এটা একটা সফটওয়্যার, ওটা দিয়ে আপনারা ট্রেড করতে হবে। আর একটা আছে $10 এসটিপি, আর একটা আছে $1 মাইক্রো লট। তো এটাতে আপনাদের 2 লট পূরণ করতে হবে। 2 লট পূরণ করার পর আপনি আপনার প্রফিটটা তুলতে পারবেন। তো আমি টিক ট্রেডার দিয়ে করিনি, প্রথমে করেছিলাম এটা দিয়ে $10, কিন্তু এটাতে আমি তেমন ইয়ে করতে পারিনি, 1 লট পূরণ করতে পারিনি, যার কারণে অ্যাকাউন্টটা চলে গেছে। পরবর্তীতে আমি আবার এটার জন্য অ্যাপ্লাই করেছি, নো ডিপোজিট বোনাস ফর এসটিপি অ্যাকাউন্টস। এটাতে আমি পেয়ে গেছি। এটাতে পেয়ে গেছি বলতে এই যে দেখেন, প্রথমবার আমি 2 লট পূরণ করার পর 2 দিনের ভিতর আমি 2 লট পূরণ করেছি। আমার টার্গেট ছিল প্রফিট করব না, জাস্ট 2 লট পূরণ করব। আমার টার্গেট ছিল জাস্ট প্রফিট করব না, 2 লট পূরণ করব, অতটুকুই এনাফ। আমি এখান থেকে উইথড্রল করেই ছাড়বো। প্রথমবার উইথড্রল করার পর 5.12 আমি উইথড্রল করেছিলাম। আমার 2 লট পূরণ হওয়ার পরে আমার প্রফিট ছিল এভারেজ লাভ লস মিলিয়ে 5.12, সেটা আমি উইথড্রল করে ফেলেছি। কিন্তু উইথড্রল করার পরে আমি দেখতে পেলাম যে আমার ব্যালেন্স $10 ডিপোজিট, যেটা নো ডিপোজিট বোনাস, ওটা রয়ে গেছে। অন্যান্য ব্রোকারে নো ডিপোজিট বোনাস কিন্তু ভ্যানিশ হয়ে যায়, কিন্তু এই ব্রোকারে দেখলাম যে নিস্টা ফরেক্সের মতন নো ডিপোজিট বোনাসটা রয়ে গিয়েছিল। সে আমাকে এখনো পাঠাচ্ছে না, সে হয়তো ফরেক্সে সরাসরি ডিপোজিট করতেছে, তার হাতে সময় আছে 1 ঘন্টা 53 মিনিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সে পাঠাতে থাকুক। পাঠাতে আমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে অটোমেটিক্যালি। তো এই যে এখানে আপনারা দেখেন অ্যাক্টিভিটি, লুইস, এই যে এটা পেন্ডিং রেখে দিয়েছে এখনো। এই যে এক্সপি সলিউশনস থেকে আমাকে 5.12 ট্রান্সফার করা হয়েছে। এক্সপি সলিউশনস মানে হচ্ছে কি এফএক্স ওপেনের ইয়াটা, তারা এক্সপি সলিউশনস দিয়ে অ্যাকাউন্ট করেছে এআরটিএম এ। আচ্ছা, এর পরের দিন আমি কি করলাম, আমার ইচ্ছা ছিল যেহেতু $10 আছে, 0.01 দিয়ে গোল্ড একটা ট্রেড দিব, আর কিছুই করব না। আমি চিন্তাও করি নাই যে আমি $13 পাবো। হ্যাঁ, আমি চিন্তা করছি পাইলাম তো, উইথড্রল হয়ে গেছে, আমার পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, আর দরকার নাই, জাস্ট 0.01 দিয়ে গোল্ড একটা ট্রেড দিব, প্রফিট হলে প্রফিট, লস হলে লস। কিছুক্ষণের ভিতর দেখি $13 প্রফিট, এবং সাথে সাথে এটা আমি উইথড্রল করে ফেলেছি। সেটা দেখেন এক্সপি সলিউশনস থেকে 13.91, সেটা আমি পেয়ে গিয়েছি 12 ঘন্টার পর। তখনও আমার নো ডিপোজিট বোনাস আবারও রয়ে গিয়েছে, আবারও $10 রয়ে গেছে। তখন আমি আবার করলাম কি, যখন আমার ব্যালেন্সটা চলে আসলো তখন আমি আবারও গোল্ড একটা দিলাম, কিন্তু ওটাতে $9 হওয়ার পরে আমার অ্যাকাউন্টটা 0 হয়ে গেছে। এখন বর্তমানে ব্যালেন্স আছে 0.92, অর্থাৎ এটা হচ্ছে নো ডিপোজিট বোনাস। Skrill money has been sent. তো আচ্ছা, যেটা হচ্ছে এই নো ডিপোজিট বোনাস দিয়েই আমি $10 থেকে একবার 13, একবার 5, টোটাল 18, $19 মতন পেয়েছি সেন্ট সহ ধরলে। আর এই যে এখানে আরেকটা বোনাস আছে, সে এখনো পাঠাচ্ছে না কেন, করতেছেটা কি?
আরেকটা বোনাস আছে $1। হ্যাঁ, এই $1 বোনাসটা হচ্ছে মাইক্রো লট অ্যাকাউন্ট, যেটা আমি অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো ট্রেডিং করিনি। এটা হচ্ছে এই যে 100 ইউএসডি দেখেন, অ্যাকাউন্ট হিস্টোরি দেখেন, ইউএসডি 1, মানে এটা মাইক্রো লট হিসেবে কাউন্ট করা হয়েছে, মানে 100 সেন্ট। এটাতে হচ্ছে 100 ইউএসডি শো করতেছে। এটা আসলে 100 ইউএসডি না, এটা হচ্ছে, এটাও নোট ডিপোজিট বোনাস। এটা হচ্ছে $1। এটা হচ্ছে মাইক্রো লট। এটাতে আপনি 1 লট পূরণ করতে হবে 90 দিনের ভিতর। 100 মাইক্রো লটস মানে 1 লট। 1 লট পূরণ করার পর আপনি প্রফিটটা তুলে ফেলতে পারবেন। প্রথমে আপনারা যারা জয়েন করবেন তারা নো ডিপোজিট বোনাস দিয়ে কাজ করবেন। নো ডিপোজিট, আমার ডলারটা চলে এসেছে। এই যে দেখেন, সে ইউ হ্যাভ রিসিভড সামথিং চলে আসছে। আমার ডলারটা আমাকে পুরোটাই ব্যাক করে দিয়েছে নাকি সে? মানি রিসিভড, সেই সম্ভবত পুরোটাই আমাকে ব্যাক করেছে। 170 পয়েন্ট, তার মানে আবার নতুন করে ট্রানজ্যাকশন করতে হবে। $170.66। সে আমাকে পুরোটাই ব্যাক করে দিয়েছে। তার মানে আমাকে আরেকটা রিকোয়েস্ট রাখতে হবে। সেই স্ক্রিনশট দিয়ে দিয়েছে আমাকে। ওয়েট, তাকে আমি ওয়েট করতে বলি। তাকে আমি 23 অত ছাড়া বাকিটা আমি এখন ট্রান্সফার করব। অ্যাড মানি, আচ্ছা আমি 23 ওটা ছাড়া করব নাকি একটা করব? আচ্ছা 25 ধরলাম। 25 171 থেকে 25 বাদ গেলে 170, 25 ঝামেলা। এখন আমি 140-এর একটা ট্রানজ্যাকশন করব, বাকিটা রেখে দেব। রিফান্ড প্লিজ ক্যান্সেল দ্য অপারেশন। ওকে, cancel. I have having problems with my payment method. I do not have enough funds. I have received payment methods daily limit. Reached my payment method. I have reached connectivity issue. I do not trust. I do not know what to do. I have having problems with my payment method. এটা connectivity issues. I have request my mistake. I reached payment method daily limit. Reached my payment method daily limit. Daily limitটা দিয়ে দিই। Got it. আচ্ছা, এখন আমি আবারও কাজ করতে হচ্ছে। স্ক্রিল $140 আমি করতেছি, 131 পাবো। সিলেক্ট,
তো আমরা যেটা বলতেছিলাম, আপনারা নো ডিপোজিট বোনাস দিয়ে কাজ করবেন, পরবর্তীতে আপনারা ডিপোজিট করবেন। এআরটিএমে ব্যালেন্স থাকলে সেটা আপনি এআরটিএম রিলেটেড এফএক্স ওপেনে করতে পারেন আপাতত। আর মোটামুটি এখানে যদি আপনি চিন্তা করেন স্প্রেড বেশি, হ্যান ত্যান হাবি জাবি, ওগুলো চিন্তা করে হলে আপনি আপনার ট্রেন্ড ঠিক না থাকলে আপনি কখনোই কোনো প্রকারের সফলতা লাভ করতে পারবেন না। আমি তো নো ডিপোজিট বোনাস দিয়ে 2 লট পূরণ করেছি, $10 দিয়ে 2 লট পূরণ করে $19 উইথড্রল করেছি। তো আপনারা কেন পারবেন না? আর কখনোই নিজের অ্যাকাউন্ট আর কাউকে দিবেন না, নিজের লস হলে নিজের লস, তখন আর আফসোস থাকে না। আরেকজনকে দিয়ে অ্যাকাউন্ট করা, সেটা তখন একটা কেমন জানি লাগে যে হ্যাঁ সে আমার অ্যাকাউন্টটা লস করে দিল, হ্যাঁ তাকে ইচ্ছা করে মেরে ফেলতে। এর জন্য নিজের অ্যাকাউন্ট সবসময় নিজে লস করবেন। প্রফিট করলে প্রফিট, লস করলে লস, তাতে তো কোনো আফসোস থাকবে না। এয়ারটাইম কিন্তু আমার জন্য নতুন করে খুঁজতেছে 140। তো এখান থেকে আপনারা বোনাসগুলো করতে পারেন, যে কোনো একটা বোনাস সিলেক্ট করতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং ভেরিফাই করতে হবে। আচ্ছা, এবার আমি চলে আসলাম, আমি একটা নতুন করে অ্যাকাউন্ট করতেছি। আমি আজকে এই যে এআরটিএম এ ব্যালেন্সটা অ্যাড করব, সেই ব্যালেন্স থেকে কিছু ব্যালেন্স আমি বিকাশে নিয়ে আসবো, ওটা দেখাবো। আর কিছু ব্যালেন্স আমি এফএক্স ওপেনে নিয়ে যাব ট্রেডিং করার জন্য। আর কিছু ব্যালেন্স আমি এয়ারটেমে রেখে দিব ব্যাকআপ হিসেবে। আর আমি এখন MT5 এ করব, যেখানে এসটিপি অ্যাকাউন্ট। এখানে দেখেন আপনারা 4 ধরনের অ্যাকাউন্ট আছে: ওপেনে ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট, মাইক্রো, এসটিপি, ইসিএন, ক্রিপ্টো। তাদের মোস্ট পপুলার হচ্ছে ইসিএন। এই ইসিএন এ কিন্তু MT4 আছে, MT5 আছে এবং টিক ট্রেডার দিয়ে আপনি এই 3টা প্ল্যাটফর্ম দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। আমার নোটিফিকেশন চলে আসছে এয়ারটেল থেকে, কেউ একজন নক করেছে মেবি আমাকে। আরেকজন এসেছে, রেডিয়ালস চ্যাট। সে হচ্ছে আর্জেন্টিনায় চলে গেছে, সে চলে গিয়েছে। আসছে আবার। সেন্ট 140 ইউজুয়ালি স্কুল পেয়ার ট্রানজেকশন বিলো আনটিল 1 ঘন্টা 59 মিনিট, 1 ঘন্টা 59 মিনিট। তার ট্রানজেকশন মাত্র 29। সে জয়েন করেছে 2020। আচ্ছা, যেহেতু 29 বাদ দেই, আমি করে দিই তাকে। সে কি লিখেছে একটু দেখি। হাই, হ্যালো। এখন তাকে আমি এটা পাঠিয়ে দিব। আই আন্ডারস্ট্যান্ড দেওয়ার পরে তার মেলটা আমার কাছে চলে এসেছে। সেন্ট। কন্টিনিউ। বারবার ফি কাটতেছে, কি একটা অবস্থা। আমি তাকে পাঠিয়ে দিয়েছি। এখানে আমি এখন কনফার্ম করবো না, আমি রেফারেন্স আইডিটা নিব। রেফারেন্স আইডিটা নেওয়ার পরে তারপর এটা করব, কারণ রেফারেন্স আইডিটা লাগবে। কোনো সমস্যা হলে যে কোনো সময় রেফারেন্স আইডিটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। স্ক্রিল মানি সেন্ট, রেফারেন্স আইডি। আমি তাকে পাঠিয়ে দিয়েছি।
তাকে এখন আমি লিখতে হবে প্লিজ কনফার্ম, প্লিজ send I already sent to you. সে পাঠাচ্ছে না কেন? যাই হোক, না পাঠালে সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু সে ধরা খেয়ে যাবে যদি না পাঠিয়ে থাকে। থ্যাংক ইউ দিয়েছে আমাকে, তার মানে সে পাঠাতে প্রস্তুত। ইয়েস মাই ব্যালেন্স ইজ, এই যে 131.82 চলে এসেছে 11,171 বাংলাদেশি টাকায়। তাকে আমি 5 স্টার দিয়ে দিচ্ছি, প্রেফার করে দিচ্ছি, প্রেফার। Thanks to THA, thanks to you too। আমাকে যাতে 5 স্টার দেয় সেটা বলে দিই, প্লিজ গিভ মি 5 স্টার, 5 স্টার। তো মোটামুটি তার সাথে আমার কাজ শেষ। এখানেই এই যে আমার ব্যালেন্সটা চলে আসছে, ট্রানজ্যাকশন কমপ্লিট। আমার মোবাইলে নোটিফিকেশন আসতেছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে স্ক্রিল থেকে বড় ভাইয়ের ব্যালেন্সটা আগে পাঠিয়ে দিই, কারণ স্ক্রিলটা সমস্যা করবে। এটা গতকাল সন্ধ্যায় দেওয়ার কথা ছিল উজ্জ্বল, উনি আমাকে পাঠিয়েছে কত, 23.26। ব্যাংক ট্রান্সফার উইথড্রল মানি আমার ইসলামী ব্যাংকে চলে আসবে। নেক্সট, ব্যালেন্স, এন্টার অ্যামাউন্ট, অ্যাভেলেবেল ব্যালেন্স, মিনিমাম ইউএসডি 11, লিমিট হচ্ছে 22। আচ্ছা, এখানে দেখেন সে আমাকে পাঠিয়েছে 23.26, কিন্তু আমার লিমিট করা আছে 22.53। আচ্ছা, তো তিনি একটু কমেই পাবেন, 23.26। যেহেতু আমার লিমিট করা আছে, তার মানে $1 আমি কম দিচ্ছি তাকে। আমি কিন্তু তাকে ইচ্ছা করে কম দিচ্ছি না, যেহেতু আমার লিমিট করা আছে 22.53। সো আমি তাকে $1 কম হিসেবে 22.26 পাঠাচ্ছি, এই যেটা আমার স্ক্রিল অ্যাকাউন্টে চলে আসবে, ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এবং সেটা সময় লাগবে 5 দিন। ওই 5 দিন পর তাকে আমি সেটা বিকাশে হোক অথবা ইসলামী ব্যাংক থেকে তার ডাচ বাংলা অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। নেক্সট, উজ্জ্বল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফি কাটতেছে। দেখেন, কয়েকদিন আগে আমাদেরকে বলেছিল বাংলাদেশে অক্টোবর কত তারিখ থেকে জানি ফি কাটবে না, কিন্তু স্ক্রিল কিন্তু ঠিকই ফি কাটতেছে। এগুলো এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই না। গো টু ড্যাশবোর্ড, উইথড্রল সাকসেসফুল। আমার ব্যালেন্স আসছে মাত্র 27 সেন্ট রেখে পুরোটাই আমি উইথড্রল করে ফেলেছি। সো আমার স্ক্রিল লক আউট, স্ক্রিলের কাছে স্ক্রিল আর ঢোকার দরকার নাই।
জায়গা যা। এখন আমি যে কাজটা করব, এখান থেকে $100 এই যে এখানে আবার কি নোটিফিকেশন আসছে, স্ক্রিল ব্যাংক ট্রান্সফার কনফার্মেশন। মোবাইলে চার্জ 58 মিনিট রেকর্ডিং, মোবাইলে চার্জ কমে আসছে। $100, যেমন এখন আমার ব্যালেন্স আছে $131। এখান থেকে আমি $30 করব কি বিকাশে, $30 না $10 করে দেখাচ্ছি আপনাদেরকে উইথড্রল। উইথড্রতে সিলেক্ট করলাম বিকাশ, ফান্ডস টু সেন্ড। ফান্ডস টু সেন্ড হচ্ছে $10 আমি উইথড্রল করতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিকাশে কিভাবে টাকা নিয়ে আসা যায়। যেমনটি অ্যাড মানি করার সময় আমাকে টাকা আগে পাঠাতে হয়, কিন্তু উইথড্রল করার সময় অ্যাড মানি হচ্ছে কি আপনার, আমি গতকাল বলেছিলাম, অ্যাড মানি হচ্ছে কি আপনার আমি বিক্রয় করে দিচ্ছি, আর উইথড্রল করা হচ্ছে সরি একটু দাঁড়ান। অ্যাড মানি করার সময় আমি কিনতেছি, যার কারণে আমাকে টাকাটা আগে পাঠাতে হচ্ছে। আর উইথড্রল করার সময় হচ্ছে আমি সেল করতেছি, অর্থাৎ বায়ার নিচ্ছে, বায়ার আমাকে আগে পাঠাতে হবে। হ্যাঁ, তা নাহলে আমি কনফার্ম করব না। যেমন এতক্ষণ আমি বিভিন্ন জনের কাছে ধরা ছিলাম, হ্যাঁ, এখন আমি কারো কাছেই ধরা নেই। উইথড্রলের ক্ষেত্রে আমি কারো কাছেই ধরা নেই। এখানে দেখেন $10 বিনিময়ে ফান্ডস টু কত টাকা পাবো, 789 টাকা পাবো বাংলাদেশি টাকায়। এটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। এই মোবাইল নাম্বারটা কি ঠিক আছে কিনা এটা জিজ্ঞাসা করতেছে একবার কনফার্ম করার জন্য। দেখেন এখান থেকে আসতেছে, আমার মেইন ব্যালেন্স কিন্তু কমে গেছে, 121 হয়ে গেছে। সো এটা চলতে থাকুক। তো এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, এদের মোস্ট পপুলার যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে ইসিয়ান, এটাতে আমি ট্রেডিং করব $100 দিয়ে। যেমন আমার ফান্ডস আছে এখন 121, আমি $21 রেখে $100 তাতে ডিপোজিট করব। তার আগে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট অ্যাকাউন্টটা করব। এটা ক্লোজ করে দিলাম। আর আমি MT5 কেন করতেছি সেটার মূল কারণ হচ্ছে MT5 এবং এখানে চলে আসছে আমার ইয়ার টিমে, কেউ একজন পেয়েছে মনে হয়, না কেউ পায়নি, একটা নোটিফিকেশন আসছে এমনি ইয়ার টিম থেকে, এই নোটিফিকেশন আসছে। এখানে হচ্ছে আমার একটা এটা হচ্ছে MT4, এটা হচ্ছে MT5। তো এখন আমি যখন MT4 এ অক্টাফরেক্স দিয়ে ট্রেডিং করব আর MT5 এ FX ওপেন দিয়ে ট্রেডিং করব, যাতে একটা থেকে একটা লগ ইন সুইচ করতে না হয়। হ্যাঁ, আমি ইচ্ছা করলে মাল্টি টার্মিনাল ইউজ করতে পারতাম, কিন্তু মাল্টি টার্মিনাল ইউজ করে একটু আমার কাছে ঝামেলা মনে হয়, এই জন্য একটা MT5 এ রাখতেছি আর একটা MT4 এ রাখতেছি। তো অক্টাফরেক্স যেটা $25 আমাকে বোনাস দিয়েছে, যেটা সেটার কি অবস্থা দেখি। এখন তো আমার কোনো ডলারই নাই, রিয়েল ডলার নাই, বোনাস দিয়ে ট্রেড করা। কেন তারা বোনাসটা রেখে দিয়েছে সেটা তারাই ভালো জানে, হয়তো বা 36 সেন্ট ছিল সেটার কারণে। তো এই সুবিধাটা আমি কাজে লাগাচ্ছি, একটা MT4 এ করতেছি আর একটা MT5 এ করতেছি। তো এখন আমি অ্যাকাউন্ট ওপেনিং করতেছি, MT5 ECN অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, আই এগ্রি। দেখে কেউ আসছে মনে হয়, এই যে মাহবুব। হ্যাঁ দেখেন বাংলাদেশি চলে এসেছে, 455 ট্রানজেকশন করেছে, 2019-এ জয়েন করেছে।
789 টাকা 14 পয়সা আমাকে সে সেন্ড করতে হবে। তার মোবাইল নাম্বার হচ্ছে এটা। তাহলে আমি কনফার্ম বাটনে ক্লিক করব না যতক্ষণ না পর্যন্ত এই যে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা না আসবে, আমি ততক্ষণ না পর্যন্ত তাকে কনফার্ম করব না। দেখেন এখন আমার বিকাশে সরি ব্যালেন্স আছে কত, 109 টাকা। স্টেটমেন্ট হচ্ছে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে স্টেটমেন্ট। তো আমি কনফার্ম করব না, সে যদি আমাকে না করে না করে, তাহলে আমি জাস্ট তাকে লিখব কেমন আছেন ভাই, আই এম সেন্ডিং মানি, ওকে। সে আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, এই যে চলে এসেছে টাকা। দেখেন, অর্থাৎ দেশের টাকা কিন্তু দেশের থাকতেছে। টাকা চলে এসেছে 789 টাকা 14 পয়সা সে পাঠিয়ে দিয়েছে 1 সেকেন্ডের ভিতরে। এবং আমার ট্যাগ ব্যালেন্স দেখেন 898 টাকা হয়ে গেছে। স্টেটমেন্ট, মাহবুব আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। এই যে এই ব্যক্তি, মেনি মেনি থ্যাঙ্কস, তাকে আমি মেনি মেনি থ্যাঙ্কস দিচ্ছি। তার মানে দেশের টাকা দেশে রয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে কমিশন খাচ্ছে ERTM। এখন আমি যে কাজটা করব, সে লিখে দিয়েছে 5 স্টার বোথ, ওকে। তাকে যাতে আমি 5 স্টার দিই এবং সেও যাতে আমাকে 5 স্টার দেয়, এই যে প্লিজ কনফার্ম মানি সেন্ড 5 স্টার বোথ। তাহলে আমি এখন তাকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি, কনফার্মটা দিয়ে দিচ্ছি, যে কনফার্ম, যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি। এবং ERTM আমার থেকে যে জিনিসটা জিজ্ঞাসা করতেছে, কনফার্ম ফান্ড রিসিপ্ট, আপনি কি 989 টাকা 14 পয়সা পেয়েছেন কিনা। হ্যাঁ, এই যদি কম পান তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন। এটাই হচ্ছে ERTM থেকে একটা কনফার্ম বাটন। হ্যাঁ, এই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি কম পেয়ে থাকেন তাহলে আপনি ওটা কমপ্লেন করতে পারবেন। এবং আপনাকে যে 2 ঘন্টার সময় দিয়েছে, ওই 2 ঘন্টার সময়টা মেডিয়েশনে চলে যাবে। প্লাস আপনি যদি কেউ কম দিয়ে থাকে তাহলে হ্যাঁ তাকে কমপ্লেন করতে পারবেন। আমি কনফার্ম করে দিলাম, যেহেতু বরাবর পাঠিয়েছে, গট ইট। এই যে উইথড্রলস কমপ্লিটেড, 5 স্টার দিয়ে দিলাম, প্রেফার দিয়ে দিলাম, প্রেফার। তো আমার উইথড্রল ফান্ডসটাও কমপ্লিট হয়ে গেল। এখন আরও কিছু কাজ আছে, তারপর সেগুলো করে ভিডিওটা মোটামুটি শেষ করে দিব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মোবাইলের চার্জও শেষের দিকে। অ্যাক্টিভিটি, সো আপনারা যারা আছেন, আমি এখন যে প্রসেসিংয়ে কাজ করেছি, আপনারা স্ক্রিল নেটটেলার থেকে, হ্যাঁ নেটটেলার তো ব্লক হয়ে গেছে, স্ক্রিল থেকে, স্ক্রিলের সাথে যতগুলো ব্রোকার আছে সবগুলো উইথড্রল করে ফেলেন। আজকে 12 তারিখ, 14 তারিখের ভিতর সবগুলো উইথড্রল করে ERTM-এ নিয়ে আসেন। কারণ আর ERTM আপনি নিয়ে আসলে ERTM-এর ব্যালেন্স আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন। এখন আপনি দেখছেন ERTM আমার ব্যালেন্স আছে, ওটা আমি বিকাশে নিয়ে আসছি। আমি আবার ইচ্ছা করলে অ্যাড মানি, এটা আমি উইথড্রল করে পারফেক্ট মানি, পায়োনিয়ার, বিকাশ, এখানে নানান পেমেন্ট সিস্টেম আছে। আপনার যা ইচ্ছা সেটাতে আপনি নিয়ে যেতে পারবেন। মার্ক অল স্ট্রিট। আচ্ছা, এখন আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেনিং, বারবার নোটিফিকেশন আসতেছে। MT5-এ একটা অ্যাকাউন্ট ওপেনিং করতেছি। নেক্সট, অ্যাকাউন্ট কারেন্সি USD, লিভারেজ 500, এজেন্ট অপশনাল। নেক্সট, আমাকে দিয়ে দিয়েছে, এইগুলো আমি একটু কপি করে রাখি।
আপনারা মনে করতেছেন আমার সব ডিটেলস দেখে ফেললে আমার অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন। সেটা হচ্ছে খেয়ে দিতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন, আপনার নিজের অ্যাকাউন্টও যাবে। এটা কোনটা? আচ্ছা, এটা হচ্ছে এই যে একটু আগে যেটা ইয়া করলাম, আইইউডিএস যে একটা সেল দিলাম, ওটা অ্যাকাউন্ট জিরো করে দিয়েছে। নো পার্সোনাল ফান্ডস, এরা লিখে দিয়েছে নো পার্সোনাল ফান্ডস 25 ইউএসডি এবং নেগেটিভ ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, তারা ওটা সমান সমান করে দিয়েছে, তারা অ্যাকাউন্ট জিরো করে দিয়েছে অক্টাফোরেক্স, কারণ ওটা তো আমার কোনো ফান্ডস ছিল না এখানে। যাক, ওটা চলে যাক, এটা ক্লোজড। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি ডিপোজিট করব। এখানে ডিপোজিট করার জন্য আরেকটা মেল আসবে, ওই মেলটাও আমি কপি করে রাখি আগে। এই যে এফএক্স ওপেন ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন্ড, এই মেলটা আমার দরকার। এফএক্স ওপেন অ্যাকাউন্ট ডিটেলস, এখান থেকে এখন আমাকে করতে হবে কি, ডাউনলোড এন্ড ইনস্টল মেটাট্রেডার 5। মেটাট্রেডার 5 ডেস্কটপের জন্য ডাউনলোড করতেছি। এখানে আমার আরো কাজ আছে। নেক্সট আমি আগে সফটওয়্যারটি ইনস্টল করে নিই MT5, যেটা এফএক্স ওপেনের, তারপর আমি ডিপোজিট করব, তারপর ট্রেডিং শুরু করে দিব, তারপর আরও কিছু কাজ আছে। গোল্ডকে কি মনে হচ্ছে, গোল্ড কি বাই দিব আমি ডিপোজিট করার পরে? বুঝতে পারতেছে না, গোল্ডের আচরণ খুবই ভয়ানক। ব্যাপারটা, গোল্ড কি সেলে যাবে নাকি বাই যাবে? আপাতত আমার সিগন্যালের মধ্যে ওপেন হচ্ছে এবং সবগুলো কাজ একসাথে হওয়াতে একটু কম্পিউটার স্লো হয়ে গিয়েছে। Change in month, Japan related pair, AUD, New Zealand, জাপানের কি অবস্থা দেখি।
জাপান বাইরে যাবে, চেঞ্জ ইন মান্থ। মনে হচ্ছিল এটা কিন্তু আমি যে সিগন্যালগুলো দিই যেগুলো একদম সরাসরি কনফার্ম সেগুলো হচ্ছে আপনাদের জন্য দিই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেগুলো করি সেগুলো একটু লস হলে আমার, কারণ আমি চাই না কারো লস হোক। কিন্তু আমি যখন গ্রুপে বা টেলিগ্রামে বা পেজে বা ইউটিউবে দিই সেগুলো কিন্তু একদম কনফার্ম ধরে নিতে পারেন। কিন্তু এখন আমি যে ইয়াটা করব সেগুলো আপনারা ট্রেডিংয়ে ইনপুট করবেন না। সবসময় আগে লগ ইন করবেন, তারপর ডিপোজিট করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। MT5 airfresopen.net, MT5 finish। ওয়েলকাম। এখানে ট্রেডিং পাসওয়ার্ডটা আমার লাগবে, ইনভেস্টর পাসওয়ার্ডটা লাগবে। প্রিলিমিনারি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। আমি একটু পরে কিন্তু ইয়েটা চেঞ্জ করে ফেলবো, ভিডিওটা শেষ হওয়ার পরে প্রাইমারি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবো। এখানে ট্রেডিং দেখা যাচ্ছে 0, অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেল। আমার কাজ মোটামুটি কাজ শেষ। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটু কাজ আছে 7am। এটার কি আর কাজ আছে? এটার মানে 3112। এখন আমি ডিপোজিট করব অ্যাড ফান্ডস ভিয়া। দেখেন এখানে কি কি আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, চায়না ইউনিয়ন পে, আলিফা ক্লিক, সেফা, প্রিপেড কার্ড, ওয়ার ট্রান্সফার, লোকাল ডিপোজিট, পে, এয়ারটেল, ওয়েব মানি, কিউ ওয়ালেট, ফাসা পে, ইয়ান্ডেক্স মানি। ইয়ান্ডেক্স মানি হচ্ছে রাশিয়ানরা বেশি ইউজ করে। ক্যাশিউ, বিটকয়েন, লাইটকয়েন, ইথিরাম, প্রিপেড, এস্টোপে কার্ড। এস্টোপে একটা কার্ড আছে পাইওনিয়ার কার্ডের মতন, পাইওনিয়ার কার্ডের মতন। ওটাতে কিন্তু ওই এত সুবিধা নেই, আমি ঘেটে দেখছিলাম এস্টোপে কার্ডটা। তো এখানে সবচেয়ে দেখেন তারা কিন্তু স্ক্রিল নেটেলার রাখেনি। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম তারা স্ক্রিল নেটেলার কেন রাখেনি তারা নিজেরাই জানে। তারা কিন্তু স্ক্রিল নেটেলার রাখেনি, তারা রেখেছে এই ওয়েব মানি, কিউএলএফ, ফাসাপে, ইন্ডাকশনে, ক্যাশিউ, এয়ারটেল। তো আমি এখন এয়ারটেল দিয়ে ট্রানজ্যাকশনটা করব।
adding funds via ARTM. USD available funds. FX Open ready to accept your payment via ARTM. Please check all information. Deposit amount have been correct. Once please add funds button, you will be redirected to ARTM payment page to complete transaction. If you deposit successfully, complete in transfer to your account instantly. Should be need detailed information immediately with ARTM deposits. আচ্ছা আমি করে দেখি আমি কিন্তু আগে ডিপোজিট করিনি, সুতরাং এখানে আমি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা অ্যাডিং ফান্ডস প্রথমে আমাকে মনে হচ্ছে আমার মেইন যে অ্যাকাউন্ট ওয়ালেটে সম্ভবত এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ফান্ডস 0। প্রথমে আমাকে ওয়ালেটে নিয়ে আসতে হবে। মেইন ওয়ালেটে নিয়ে আসতে হবে, তারপর আমি মেইন ওয়ালেট থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। Add funds, FX Open থেকে ARTM এ চলে আছে, সরাসরি রিডাইরেক্ট করতেছে যেভাবে আমরা আগে রিডাইরেক্ট করতাম স্ক্রিলে যখন ডিপোজিট করতাম। ব্যাটারি 10% সমস্যা। Reload web page. Hello, please confirm your purchase from FX Open. FX Open থেকে আমি কোয়ালিটি নিয়ে যাচ্ছি, আমি কনফার্ম করে দিলাম। সাব টোটাল 100, দ্যাট মিনস কোনো কমিশন কাটেনি, কোনো ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো কমিশন কাটেনি।
এটাই হচ্ছে আচ্ছা সেকেন্ড পেমেন্ট প্রসেস। আমি যেটা বলেছিলাম এআরটিএম দুই পেমেন্ট প্রসেসে কাজ করে। কারেন্ট প্রসেস ওয়াজ কমপ্লিট, ইউ ক্যান চেক ইউর ট্রানজ্যাকশন ইন দ্য অ্যাকাউন্ট অপারেশনস হোম। অ্যাকাউন্ট অপারেশনস এখানে কে চলে আসছে? না, এখানে এখনো চলে আসেনি। কারেন্ট অ্যাকাউন্ট অপারেশনস, কারেন্ট অপারেশনস। আচ্ছা, আমি একটু এয়ারটেমটা রিফ্রেশ দিই, টাকাটা কেটে নিয়েছে কিনা দেখি, তারপরে এফএক্স ওপেনে যাব। হ্যাঁ, আমার ব্যালেন্স কিন্তু এখন 21, আগে 121 ছিল, এখন শুধু 21। তার মানে এফএক্স ওপেন টাকাটা কেটে নিয়েছে। এখন এফএক্স ওপেনে দেখতে হবে আমার ট্রেডিং অ্যাকাউন্টে আসছে কিনা। ট্রেডিং অ্যাকাউন্টে আসেনি, এটা এফএক্স ওপেন ওয়ালেটে জমা হয়েছে সম্ভবত। ওটা আমাকে খুঁজে বের করতে হবে এখান থেকে। অ্যাকচুয়ালি আজকেই প্রথমবার এফএক্স ওপেনে নতুন ডিপোজিট করতেছি, যার কারণে একটু এলোমেলো লাগতেছে। The funds have been transferred to transfer. Available funds 0 কেন দেখাচ্ছে? This form can be used to perform between open currency exchange. Victoria CNMT5 transfer. টাকাটা গেল কই? এটা মনে হয় ভেরিফিকেশনে চলে গেছে। মেথডস চেঞ্জ পিন কোড প্রোফাইল ডাটা রিকভারি টুলস ম্যানেজ অপারেশনসটা কই? আরেকটা মেল আসছে। আচ্ছা, আরেকটা মেল আসছে যে আমাকে দেখাচ্ছে ইউ ট্রানজ্যাকশন রিকোয়েস্ট সাকসিড। এফএক্স ওপেন থেকে ট্রানজ্যাকশন, এফএক্স ওপেন একটু রিফ্রেশ দেই।
সরি, ভিডিওটা ইন্টারাপ্ট করেছে, মেবি ব্যাটারি খুবই লো। যে জিনিসগুলো দেখানোর কথা ছিল সেই জিনিসগুলো দেখানোর পরিবর্তে পুরো প্রসেসটাই দেখিয়ে দিয়েছি। তবে আপনারা বিশ্বাস রাখতে পারেন যে এআরটিএম কেন ব্যবহার করব, ভেরিফিকেশন কীভাবে করব, এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনি আমাকে টেলিগ্রাম গ্রুপে দিবেন। আমি ভয়েস মেসেজের মাধ্যমে উত্তর দিয়ে দেব। কিভাবে ভেরিফিকেশন করবেন, পেমেন্ট সিস্টেম কিভাবে অ্যাড করব, হয়তো বা আরেকটা নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা নাই, কারণ হচ্ছে কি এগুলো তো আমার অলরেডি ভেরিফাইড করা আছে, সব কিছুই করা আছে। সো ওখানে যেতে গেলে হচ্ছে কি আমি কি নতুন আরেকটা, এই যে আমার ব্যালেন্স চলে এসেছে, ব্যালেন্স 100 USD। তো এখন আমি যে জিনিসটা করবো, একটা ট্রেড ওপেন করে দিয়ে ক্লোজ করে দেব। মোটামুটি কাজ শেষ। এখানে সবগুলো আসতেছে না, কারণ এখানে শো অল দিয়ে দিতে হবে। শো অল, নিউ অর্ডার, জিবিপি জাপানটা দেই আমি। এটা ভলিউম দিব, ও মাই গড, ভলিউম এরকম মার্কেটাইজেশন, ভলিউম এখানে আবার 1 GBP, এটা বুঝলাম না, 1000 GBP মানে কি? ভলিউম আচ্ছা 0.01, 137, এখানে 137 মার্কেট মার্জিন, ফ্রি মার্জিন 97। এটা আপাতত চলতে থাকুক, এটা ক্লোজড। আমার ব্যাটারি লো হওয়ার কারণে, স্টোরেজ চলে যাওয়ার কারণে বারবার আমার ইয়েটা হ্যাং হচ্ছে। এখানে যে জিনিসগুলো দেখানোর কথা ছিল, যেগুলো দেখানো হয়নি সেগুলো পরবর্তীতে আমি দেখিয়ে দিব। আপাতত আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং শেষ কথা বলতে চাই, আমাদের দেশের সরকার অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম থাকতে হবে, আমাদের নিজস্ব ব্রোকারেজ হাউস থাকতে হবে, যাতে আমাদের ব্রোকারে আমাদের পেমেন্ট সিস্টেম দিয়ে আমাদের দেশের টাকা আমরা আমাদের দেশে রাখতে পারি। সেই সিস্টেমটা আমাদের সরকারকে ব্যবস্থা নিতে হবে। যেখানে ইন্দোনেশিয়া, ভারত করতে পারবে, সেখানে আমরা কেন করতে পারবো না? আমাদের সরকার বর্তমান ডিজিটাল সরকার, আমি আশা করি আমাদের সরকার আমাদের দিকে নজর দিবে। বর্তমানে হাজার হাজার তরুণ বেকার ঘুরতেছে, জব নাই। হ্যাঁ, তারা যদি এই ফ্রিল্যান্সিংয়ের কাজে এগিয়ে আসে, হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবাই সরকারকে সাপোর্ট করবে। তো সরকার যদি আমাদেরকে সেই দৃষ্টিটা দেয়, হ্যাঁ, সেখানে লিমিট করা থাকবে আমরা কত ডলার ডিপোজিট করতে পারবো, কত ডলার উইথড্রল করতে পারবো, সেই জিনিসটা থাকবে, লিমিট করা থাকবে সরকারের পক্ষ থেকেই। হ্যাঁ, আপনি এত ডলার ডিপোজিট করতে পারবেন না, কিন্তু আনলিমিটেড আনতে পারবেন। তো সরকারের কাছে আমি এটা আবেদন জানাচ্ছি। সুতরাং আপনারা ভিডিওটা দেখে, ফুল ভিডিওটা দেখে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। যদিও সাবস্ক্রাইব না করেন কোনো সমস্যা না, কারণ আমি রেগুলার ইউটিউবার না। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য, হ্যাঁ, এই ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।